থার্মোডাইনামিক্সের আজকের ক্লাসে আজ আমরা থার্মোডাইনামিক্সের কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে যে সেকেন্ড অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম সেই দ্বিতীয় অ্যাপ্লিকেশনটাকে পড়বো আর কি। তো সেকেন্ড অ্যাপ্লিকেশনটা কি না, ফার্স্ট অ্যাপ্লিকেশন ছিল কোনো কেমিক্যাল রিয়াকশন সিস্টেমের ওপর আমরা থার্মোডাইনামিক্সে অ্যাপ্লাই করব। সেকেন্ড যেটা হচ্ছে, যেটা আমরা প্রথম থেকে যে সিস্টেমটাকে নিয়ে আলোচনা করছি সেই ধরনের সিস্টেমের ওপর থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করব। কিরকম না, একটা আদর্শ গ্যাসকে একটা ফিকশনলেস পিস্টন দিয়ে যদি আটকে রাখি তাহলে সেই সিস্টেমের ওপর থার্মোডাইনামিক্সকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি এই রকম দুটো থার্মোডাইনামিক সিস্টেম কনসিডার করি, এটা এন্ড এইটা, এইরকম দুটো থার্মোডাইনামিক সিস্টেমকে কনসিডার করি। দেখো, যার মধ্যে একটা মুভেবল পিস্টন দিয়ে একটা আদর্শ গ্যাসকে আটকে রাখা আছে। দিস ইজ দ্য সিস্টেম। তো এই পার্টিকুলার সিস্টেমকে আমরা দুটো কন্ডিশনে নিতে পারি। দেখো, একটা কনস্ট্যান্ট ভলিউম নিতে পারি, অর্থাৎ এই থার্মোডাইনামিক সিস্টেমকে এইটাকে আমরা নিয়েছি কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ ভলিউম কে কনস্ট্যান্ট রেখে, আর এই পার্টিকুলার সিস্টেমটাকে আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট কন্ডিশনে নিচ্ছি, পি কনস্ট্যান্ট। যদি এটা হয় তাহলে আমরা এই দু ধরনের সিস্টেমের ওপর থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনটা ঠিক কোন জায়গা থেকে আসবে। দেখো, আমি এবার বললাম এই পার্টিকুলার সিস্টেমের ওপর আমি ডিকিউ পরিমাণ হিটকে অ্যাপ্লাই করলাম। সম পরিমাণ হিট আমি কনস্ট্যান্ট প্রেসার সিস্টেমের ওপরও যদি অ্যাপ্লাই করি ডিকিউ পরিমাণ, তাহলে দেখো এক্ষেত্রে যে ঘটনা দুটো ঘটতে আমরা দেখব যে সমপরিমাণ হিট দুটো আদর্শ গ্যাস সিস্টেমকে একবার কনস্ট্যান্ট প্রেসারে রেখে একবার যদি কনস্ট্যান্ট ভলিউমে রেখে তার উপর অ্যাপ্লাই করি, তাহলে আমরা আগের ক্লাসেই এটা জেনে গেছি যে কনস্ট্যান্ট ভলিউমে যে সিস্টেমটা রয়েছে এই হিটটা সিস্টেমের ভিতরে গিয়ে কি করবে, যেহেতু কোনো পিভি ওয়ার্কডান তার পক্ষে করা সম্ভব নয়, ভলিউম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই টোটাল হিটটা গিয়ে সিস্টেমের কি মধ্যে কি হবে, তাপমাত্রাটাকে বাড়াবে। দ্যাট ইজ সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধির বহিঃপ্রকাশ হিসেবে আমরা কি দেখতে পারি, সিস্টেমের ইন্টারনাল এনার্জির একটা বৃদ্ধি ঘটবে, তাই বা অভ্যন্তরীণ শক্তির একটা বৃদ্ধি ঘটবে, এটা স্বাভাবিক। তো এক্স্যাক্টলি আমি যদি ধরে নিই এই ডিকিউ পরিমাণ হিট সিস্টেমে গিয়ে সিস্টেমের টেম্পারেচারটাকে ডিটি পরিমাণ বৃদ্ধি করলো, ক্লিয়ার? তো সমপরিমাণ হিট আমি যখন এই কনস্ট্যান্ট প্রেসারে রাখা সিস্টেমের উপর অ্যাপ্লাই করেছি, সেই হিটটা কি করলো, সিস্টেমের ভিতরে গেল, সিস্টেমের ভিতরে গিয়ে সিস্টেমের টেম্পারেচারটাকে বাড়ানোর সিস্টেমের যখন টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে গ্যাস মলিকুলগুলোর র্যান্ডামনেস বাড়ছে, র্যান্ডামনেস বাড়লে পিস্টনের উপর প্রেসার বাড়ছে, প্রেসার বাড়লে পিস্টনটা অটোমেটিক্যালি মুভ করে যাচ্ছে, মুভ করার ফলে এক্ষেত্রে আমরা কি দেখব না, সিস্টেমটা তার ভলিউমটাকে ইনক্রিজ করে দেবে। তার ফলে যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট, এখানে ভলিউম ইনক্রিজ করতেই পারে। তো এক্ষেত্রে ওই কনস্ট্যান্ট প্রেসারটাকে মেনটেন করতে গিয়ে সিস্টেম তার ভলিউমটাকে বাড়িয়ে ফেললো। তার ফলে আমি যদি তফাৎ দেখি দুটো সিস্টেমে, দেখো সমপরিমাণ হিট ডিকিউ কে অ্যাপ্লাই করার সাথে সাথে টোটাল হিটটা ওই কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে গিয়ে তার তাপমাত্রাটাকে বাড়াচ্ছে, যে তাপমাত্রাটা বৃদ্ধির সাথে সাথে সিস্টেমের ইন্টারনাল এনার্জির আকারে সিস্টেমের ভিতরে সঞ্চিত হয়ে যাচ্ছে, ক্লিয়ার? যেটা আমরা আগে দেখলাম। সমপরিমাণ হিট কনস্ট্যান্ট প্রেসার সিস্টেমে অ্যাপ্লাই করার সাথে সাথে সিস্টেমের ওই হিটের একটা ফ্র্যাকশন করছে কি, সিস্টেমের টেম্পারেচারটাকে বাড়াচ্ছে, বাকি অংশটা কি করছে, সিস্টেমকে এই পিভি সিস্টেমকে এই প্রেসার ভলিউম ওয়ার্ক করাচ্ছে, দ্যাট ইজ সিস্টেম দ্বারা একটা কৃতকার্য সংগঠিত করছে এক্ষেত্রে ওই হিটের বিনিময়ে। তার মানে ডিকিউ পরিমাণ হিট টোটালি ওখানে টেম্পারেচারকে বাড়াচ্ছে, কিন্তু এখানে ওই ডিকিউ পরিমাণ হিটটা পার্টলি একটা ফ্র্যাকশন টেম্পারেচার ইনক্রিজ করছে,
একটা ফ্র্যাকশন সিস্টেমকে একটা ওয়ার্ক ডান সংগঠিত করার জায়গায় নিয়ে যাচ্ছে। তার ফলে আমি যদি এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যদি দেখি যে এই সমপরিমাণ হিট ডিকিউকে অ্যাপ্লাই করার সাথে সাথে টেম্পারেচার দুটো ক্ষেত্রে একই রকম বাড়বে না নিশ্চয়ই। তাহলে এক্ষেত্রে দেখো আমি দেখব যদি টেম্পারেচারটা ডিটি ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে, তাহলে অবভিয়াসলি ডিটির সাথে ডিটি ড্যাশের ডিফারেন্স কোথায়? টেম্পারেচার কার ক্ষেত্রে সব থেকে বেশি বাড়বে? অবশ্যই কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে বাড়বে, তার কারণ সেখানে অন্য কোনো ওয়ার্ক ডান করে ওই এনার্জি খরচ হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তাহলে এক্ষেত্রে আমি করতে পারি কি, ডিটিটা গ্রেটার দেন ডিটি ড্যাশের থেকে ডিটির ভ্যালুটা বেশি হবে, অর্থাৎ এই পার্টিকুলার সিস্টেমে টেম্পারেচারটা বেশি বাড়বে এর তুলনায়। ক্লিয়ার? এইবার দেখো আমরা যদি এই জায়গা থেকে এই দুটো সিস্টেমের উপর গ্যাসের যে কনসেপ্ট সেটাকে অ্যাপ্লাই করি, তাহলে কি বলা হচ্ছে, সেম হিট প্রয়োগের ফলে ডিটি টেম্পারেচার বৃদ্ধি এবং ওখানে ডিটি ড্যাশ যে টেম্পারেচার বৃদ্ধি করছে, আমি এখানে লিখতে পারি যে সেম ডিটি টেম্পারেচার বৃদ্ধি করার জন্য হিট লাগছে এক্ষেত্রে কতটা, ডিকিউ পরিমাণ। তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করার জন্য হিট লাগছে কতটা, ডিকিউ বাই ডিটি। এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে দেখো ডিটি ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধির জন্য হিট লাগছে ডিকিউ, তাহলে 1 ডিগ্রির জন্য হিট লাগছে কতটা, ডিকিউ বাই ডিটি ড্যাশ। ক্লিয়ার? তো দেখো এবারে ডিকিউ বাই ডিটি বা ডিকিউ বাই ডিটি ড্যাশ এর সিগনিফিকেন্সটা কি? ডিকিউ বাই ডিটির সিগনিফিকেন্সটা তো আমরা যদি দেখি তাহলে এটা আমাদের কাছে এটা খুব নোন জিনিস, একটা জানা জিনিস। কি না, অ্যাকচুয়ালি ডিকিউ বাই ডিটি ড্যাশটা বলছে কি যে 1 ডিগ্রি গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি করতে যতটা পরিমাণ হিটের প্রয়োজন হচ্ছে সেই পরিমাণ হিট। তো এক্ষেত্রে দেখো তার মানে এটা আমাদের কাছে একটা নোন টার্ম। কি, যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ হিট প্রয়োজন হয় সেই পরিমাণ হিটকে কি বলা হয়, তো তাপগ্রাহিতা। দিস ইজ কল্ড তাপগ্রাহিতা। তার মানে এই যে ডিকিউ আর ডিটি যে দুটো পাচ্ছি আমরা, এটা কি গ্যাসের তাপগ্রাহিতা, এবং এই তাপগ্রাহিতাটা কি দুটোর ক্ষেত্রে সমান নয়। আমরা জানি গ্যাস চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা দেখেছি যে গ্যাসের ওই কারণে দু ধরনের স্পেসিফিক হিট থাকে। এবার তাপগ্রাহিতা যেটা, তার কনসেপ্ট কি, তাপগ্রাহিতা বলতে আমরা বুঝিটা কি, তাপগ্রাহিতা বলতে বোঝায় যে কোনো একটা পদার্থের নির্দিষ্ট কোনো একটা পদার্থের উষ্ণতাটাকে 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই তার তাপগ্রাহিতা। এবার এক্ষেত্রে দেখো তাহলে তাপগ্রাহিতার এটা খুব বড় ফ্যাক্টর কি, তাপগ্রাহিতা কিন্তু কোনো পদার্থের ওপর আমি ডিকিউ পরিমাণ যে হিটটা এখানে দিচ্ছি সেই হিটটা এই পদার্থের উষ্ণতাটা কতটা বাড়াবে এটা ডিপেন্ড করছে কি না, কতটা পরিমাণ পদার্থ ওর মধ্যে নিয়েছি, কতটা পরিমাণ গ্যাসকে আমি ওর মধ্যে নিয়েছি সেটার উপর ডিপেন্ড করবে। সেকেন্ড, গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করবে, গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করবে কোন ধরনের গ্যাস। কিন্তু এক্ষেত্রে দেখো গ্যাসের পরিমাণটা আমার কতটা বেশি বা কতটা কম তার উপর নির্ভর করবে কতটা উষ্ণতা বাড়ানো হচ্ছে। সেই কারণে তাপগ্রাহিতা থেকে আরো দুটো খুব স্পেসিফিক কনসেপ্টে আমরা আসতে পারি। কিভাবে না, তাপগ্রাহিতার ক্ষেত্রে পদার্থের পরিমাণটাকে মেনশন করা নেই, নির্দিষ্ট পরিমাণ বলা হয়েছে। কিন্তু আমি যদি এক্ষেত্রে পদার্থের পরিমাণগুলোকে নির্দিষ্ট করে দিই, পদার্থের পরিমাণকে নির্দিষ্ট করার উপায় আমার দুটো। যে কোনো গ্যাসকে আমরা তার নির্দিষ্ট পরিমাণ বলতে তার নির্দিষ্ট একক ভরের পদার্থ বলতে পারি আমরা, বা কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি একক মোলের কে আমরা কনস্ট্যান্ট করতে পারি। অর্থাৎ তাপগ্রাহিতাতে যে সমস্যাটা রয়েছে, তাপগ্রাহিতা যে কোনো পদার্থের পরিমাণের ওপর ডিপেন্ড করে। তাহলে একটা পদার্থের সাথে আর একটা পদার্থের যখন আমাকে তুলনা করতে হবে এই তাপগ্রাহিতার, তখন দেখো পদার্থগুলোর মাসটাকে আমাকে ফিক্সড করতে হবে, না হলে আমি বুঝতে পারবো না কোন পদার্থের তাপগ্রাহিতাটা কতটা।
তো সেক্ষেত্রে সেই মাসটাকে ফিক্স করার জন্য তাপগ্রাহিতার দুটো স্পেসিফিক টার্ম আমরা তাপগ্রাহিতা থেকে পেতে পারি। একটা হচ্ছে মোলার তাপগ্রাহিতা, একটা হচ্ছে আপেক্ষিক তাপগ্রাহিতা। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? তাপগ্রাহিতার সাথে মোলার তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপগ্রাহিতার ডিফারেন্স হচ্ছে এটা, মোলার তাপগ্রাহিতা যখন আমি বলতে চাইছি তখন এই পরিমাণটাকে ফিক্সড করে 1 মোল করছি, আপেক্ষিক তাপগ্রাহিতা যখন বলতে চাইছি তখন পরিমাণটাকে ফিক্সড করেছে 1 গ্রাম বলছি। ঠিক, তার মানে তাপগ্রাহিতাকে আরো যখন স্পেসিফিক ভাবে আমরা জানতে পারলাম, কি জানলাম না, মোলার তাপগ্রাহিতা বলতে বোঝাচ্ছে 1 মোল পরিমাণ কোনো গ্যাস যখন আমরা কোনো পাত্রের মধ্যে নিচ্ছি, সেই গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ তাতে দিতে হচ্ছে, দিস ইজ কল্ড মোলার তাপগ্রাহিতা। ঠিক একই রকম ভাবে আপেক্ষিক তাপগ্রাহিতা বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক তাপগ্রাহিতা বলতে বোঝায় কি না, কোনো পদার্থের 1 গ্রাম পরিমাণ কোনো গ্যাসকে যদি আমি নিই, সেই গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ তাতে দিতে হবে, দিস কল্ড আপেক্ষিক তাপগ্রাহিতা। তার মানে দেখো, আপেক্ষিক তাপগ্রাহিতা এবং মোলার তাপগ্রাহিতা দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের টার্ম বা প্রবলেমের ক্ষেত্রে। এই মোলার এবং আপেক্ষিক তাপগ্রাহিতাকে তোমাকে দেখতে হবে, ভালো করে কনসেন্ট্রেট করতে হবে, কারণ কখনো কখনো এটাকে মোলারে দেওয়া থাকতে পারে, কখনো কখনো এটা পার গ্রামে দেওয়া থাকতে পারে। এবার যখন পার গ্রামে দেওয়া থাকবে তখন হিসেবটা তোমাকে পার গ্রামে ধরেই করতে হবে, যখন পার মোলে দেওয়া থাকবে তখন পার মোল ধরেই করতে হবে। ক্লিয়ার? যদি কখনো এটার প্রয়োজন হয় পার গ্রাম থেকে পার মোল বা পার মোল থেকে পার গ্রামে তোমাকে রূপান্তরিত করে নিতে হতে পারে, তো সেক্ষেত্রে খুব সহজেই করা যেতে পারে। পার মোল থেকে যখন পার গ্রামে আমরা রূপান্তরিত করব, কি করব, এবং পার গ্রাম থেকে পার মোলে যখন করব তখন কি করব, এটা তো আমাদের কাছে খুব নোন, এটা আমরা জানি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চলে এসে আমরা যে টার্মে এখানে এলাম, তার মানে এখান থেকে দেখতে পারলাম যে গ্যাসের ক্ষেত্রে 2 ধরনের তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ সম্ভব। আমরা যদি এক্ষেত্রে ধরে নিই যে একক ভরের বা একক মোলের গ্যাস নিয়ে আমরা তার ক্ষেত্রে তাপগ্রাহিতাকে স্পেসিফিক হিটটাকে দেখতে চাই, তাহলে ডিকিউ বাই ডিটি এই টার্মটাকে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ সি। যেহেতু এটা ভলিউম কনস্ট্যান্ট কন্ডিশন আমরা করছি, তাহলে আরো স্পেসিফিক ভাবে বলতে পারি সিভি। এন্ড ডিকিউ বাই ডিটি এক্ষেত্রে এইটাকে আমরা কি বলতে পারি? ডিকিউ বাই ডিটির ক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসারে, দ্যাট ইজ সিপি। সি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। ক্লিয়ার? তো গ্যাসের ক্ষেত্রে এই 2 ধরনের তাপগ্রাহিতা থাকে, তার পিছনে প্রধান কারণ হচ্ছে যে কোনো গ্যাস সে তার ভলিউমকে এক্সপান্ড করাতে পারে, ভলিউমটাকে, অর্থাৎ যে কোনো গ্যাসের মধ্যে যখন আমি তাপ প্রয়োগ করব, তাপ প্রয়োগের ফলে গ্যাসটা তার ভলিউমটাকে এক্সপান্ড করাতে পারে বলে গ্যাসের ক্ষেত্রে এই 2 ধরনের তাপগ্রাহিতার অস্তিত্ব রয়েছে। যদি এক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে প্রেসার মানে ভলিউম ইনক্রিজ না করতো, তাহলে বেসিক্যালি এই দুটোর ভিতরে কোনো তফাৎই থাকতো না, তার মানে এক ধরনের আপেক্ষিক তাপই তখন আমরা পেতাম। কিন্তু যেহেতু ভলিউমের পরিবর্তন ঘটে যাচ্ছে, সেই কারণে এর টেম্পারেচার সমপরিমাণ বৃদ্ধি ঘটছে না, সেই কারণে আমরা গ্যাসের ক্ষেত্রে 2 ধরনের আপেক্ষিক তাপের কনসেপ্ট আমরা পাই, যেটা কিন্তু সলিড এবং লিকুইডের ক্ষেত্রে আমরা পাবো না। সলিড এবং লিকুইডের আপেক্ষিক তাপ বলতে একটাই আপেক্ষিক তাপকে বোঝায়। কেন? তার কারণ সেক্ষেত্রে আলাদা করে সিভি আর সিপি কে প্রকাশ করার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা শুধু সি দিয়ে প্রকাশ করি। তার কারণ হচ্ছে কি, দেখো, সলিড এবং লিকুইড কম্পাউন্ড গুলো তাপ প্রয়োগের ফলে তার ভলিউমকে ইনক্রিজ করাতে পারে না, যদিও করায় সেটা এত নেগলিজেবল অ্যামাউন্টে সেটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। সেই কারণে এই দুটো কন্ডিশন সলিড লিকুইডের ক্ষেত্রে অ্যারাইজ করে না। তাহলে এটা আমাদের কাছে খুব ক্লিয়ার একটা কনসেপ্ট যে সলিড লিকুইডের এক ধরনেরই আপেক্ষিক তাপ হতে পারে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে 2 ধরনের আপেক্ষিক তাপ হওয়া সম্ভব, সিপি অ্যান্ড সিভি। ক্লিয়ার? তো আমরা এক্ষেত্রে পেলাম, দেখো, সিভি সমান এটা, সিপি সমান এটা। এবার আগের ক্লাসের কনসেপ্টকে যদি আমি এর উপর অ্যাপ্লাই করাই, দেখো, কনস্ট্যান্ট ভলিউমে রাখা কোনো সিস্টেম, তার উপর যে পরিমাণ হিটকে আমরা ডিকিউ আকারে অ্যাপ্লাই করছি, সেই হিটের রিপ্রেজেন্টেশনটা কি? দ্যাট ইজ এই ডিকিউটা, এক্ষেত্রে ডিকিউটা কার সাথে সমান? ডিউ এর সাথে সমান, ইন্টারনাল এনার্জির পরিবর্তনের সাথে সমান। এই কিউটাকে আমি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একই রকম ভাবে দেখো, এই কনস্ট্যান্ট প্রেসার সিস্টেমে যে ডিকিউটাকে আমরা অ্যাপ্লাই করছি, সেই ডিকিউটা কার সাথে সমান?
বা কিউটা কার সাথে সমান, এইচ এর সাথে সমান, তাহলে ডি কিউটাও ডিএইচ এর সাথে সমান হবে। ক্লিয়ার? তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা কি পেলাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে এই ডিকিউটাকে আমি রিপ্লেস করতে পারি কি ডিইউ দিয়ে, এক্ষেত্রে এই ডিকিউটাকে রিপ্লেস করতে পারি ডিএইচ দিয়ে। তাহলে আলটিমেটলি সেটা যদি করি তাহলে এই ক্ষেত্রে দাঁড়াবে কি, এই ক্ষেত্রে সিভি সমান আমরা পাবো, দেখো ডিএইচ ডিটি at constant v, that is cv। এবং এক্ষেত্রে যেটা পাবো ডিকিউ এর জায়গায় যদি আমি ডিএইচ বসিয়ে দিই তাহলে এক্ষেত্রে যেটা পাবো সেটা দেখো ডিএইচ ডিটি at constant p সমান হচ্ছে সিপি। ক্লিয়ার? এইবার দেখো এখানে সিপি এবং সিভি দু ধরনের আপেক্ষিক তাপ এবং তাদের যে ডেরিভেশন থার্মোডাইনামিক্সকে ওই আপেক্ষিক তাপের সাথে যখন আমরা কানেক্ট করলাম তাহলে এই ক্ষেত্রে পেলাম কি সিভি সমান হচ্ছে সিভি সমান হচ্ছে এটা ডিইউ ডিটি এট কনস্ট্যান্ট ভি, আর এই ক্ষেত্রে ডিএইচ ডিটি এট কনস্ট্যান্ট পি। এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম দেখো সিপি আর সিভির ভিতরে যেহেতু ডিটি টেস্টের ভ্যালুটা ছোট ডিটির তুলনায়, তার মানে এই রেশিওটা কার ক্ষেত্রে ডিএইচ ডিকিউ বাই ডিটি, ডিকিউ সমপরিমাণ হিট ডিকিউ বাই ডিটি বা ডিকিউ বাই ডিটি ড্যাশ, এই রেশিও দুটোর ভিতরে কোন রেশিওটা বড় হবে, যেহেতু ডিটি ড্যাশটা ছোট ডিকিউ বাই ডিটি ড্যাশের ভ্যালুটা বেশি এটার তুলনায়, দ্যাট মিনস সিপির ভ্যালুটা সিভির তুলনায় বেশি। আমরা এটা এখান থেকে বলতে পারি তাহলে সিপি সিভি কনসেপ্ট জানার পর আমরা দেখলাম যে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, সিপি সিভির থেকে বড়। এবং সিপির সাথে সিভির যে বিয়োগফলটা কতটা বড় ডিফারেন্সটা যদি আমি দেখি তাহলে সিপি মাইনাস সিভি এটা সমান কি হবে, দিস ইজ কল্ড আর গ্যাস ধ্রুবক আর। এই সিপি মাইনাস সিভি সমান আর এটা আমরা থার্মোডাইনামিক্যালি এখান থেকে এস্টাবলিশও করতে পারি। কিভাবে দেখো, আমরা লিখতে পারি যে এনথালপির ক্ষেত্রে আমরা কি জানি যে H সমান U প্লাস পিভি, আমরা জানি এনথালপি H সমান U প্লাস পিভি। এবার যদি আমরা 1 মোল আদর্শ গ্যাসের কথা চিন্তা করি তাহলে এই পিভি এনার্জিটা 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আমি কি করতে পারি এনআরটি। তো পিভির জায়গায় আমি যদি এটাকে রিপ্লেস করতে পারি যে ইউ প্লাস এনআরটি, তাহলে 1 মোলের ক্ষেত্রে এন এর ভ্যালুটা 1, যেটি শুধুমাত্র আরটি, তাহলে এইচ সমান ইউ প্লাস আরটি। এবার এই ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে দ্যাট ইজ ডি বাই ডিটি এগেইনস্ট, তাহলে ডিএইচ বাই ডিটি সমান ডিইউ বাই ডিটি প্লাস আর। এবার দেখো ডিএইচ ডিটি আর ডিইউ ডিটিটা কি, ডিএইচ ডিটি এটাই আমরা পেলাম সিপি, আর ডিইউ ডিটি দিস ইজ কল্ড সিভি। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমি এখান থেকে পাবো কি সিপি মাইনাস সিভি সমান আর। এই যে ইকুয়েশনটা আমরা এখান থেকে এস্টাবলিশ করে দিতে পারি, অর্থাৎ সিপি মাইনাস সিভির এই যে রাশিমালা সেটা আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। ওকে, তো এরপর তাহলে নেক্সট যে অংশটাতে আসবো সেটা বললেই আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের পার্টটা কমপ্লিট হবে। দেখো আমরা যে ইকুয়েশন দুটো এখান থেকে পেলাম তাহলে সিপি সিভির বিয়োগফলটা সর্বদা গ্যাস কনস্ট্যান্ট আর এর সাথে সমান হবে। এইবার দেখো আমরা যে সিপি এবং সিভির যে এক্সপ্রেশন দুটো পেলাম সেটা কি, that is du dt at constant v সমান হচ্ছে cv। তাহলে এই ক্ষেত্রে du সমান আমি কি করতে পারি, du সমান আমি করতে পারি cv into dt। একই রকম ভাবে দেখো dh dt at constant p
এটা সমান কি পেলাম সিপি, তাহলে ডিএইচ সমান আমি কি করতে পারি, ডিএইচ সমান সিপি ইন্টু ডিটি করতেই পারি। তো এই ইকুয়েশনটা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমে রাখা কোনো একটা গ্যাসিয়াস সিস্টেম, সে তার টেম্পারেচারটা ডিকিউ পরিমাণ হিট দেওয়ার ফলে যে টেম্পারেচারটা যদি ডিটি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সিভি ইন্টু ডিটির গুণফল দ্বারা আমরা ওই থার্মোডাইনামিক সিস্টেমের ইন্টারনাল এনার্জির পরিবর্তনটাকে জানতে পারবো। একই রকম ভাবে কোনো থার্মোডাইনামিক সিস্টেমকে কনস্ট্যান্ট প্রেসারে কোনো একটা আদর্শ গ্যাসকে রেখে তার টেম্পারেচার যদি আমি ডিটি ডিগ্রি বৃদ্ধি করতে চাই, সেই ডিটি ডিগ্রি বৃদ্ধি করার ফলে সিস্টেমে কতটা পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটছে সেটা আমরা ইকুয়েশন দ্বারা পেয়ে যাব। এবং স্পেসিফিক্যালি আমি যদি বলি কোনো একটা আদর্শ গ্যাসকে টেম্পারেচার T1 থেকে T2 তে বৃদ্ধি করার সাথে সাথে কনস্ট্যান্ট ভলিউমে এবং কনস্ট্যান্ট প্রেসারে, এই দুটো কন্ডিশনে টেম্পারেচার T1 টু T2 তে ইনক্রিজ করার সাথে সাথে তাদের এনথালপির এবং ইন্টারনাল এনার্জির পরিবর্তন কিরকম ভাবে ঘটবে সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। তো চলো আমরা এইটাকে এবার দেখে নিই যে সিপি ইন্টু ডিটি, ডেল এইচ সমান ডিএইচ সমান সিপি ডিটি, ডিউ সমান সিপি ডিটি। তো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করতে পারি, দেখো T1 টু T2 এই দুটো টেম্পারেচারের মধ্যে, তাহলে এটা আমার কাছে একটা ওয়ার্কিং ইকুয়েশন, সিভিডিটির একটা ওয়ার্কিং ইকুয়েশন অবশ্যই, কিন্তু এর পাশাপাশি আমরা আরো স্পেসিফিক ভাবে যদি টেম্পারেচার গুলোকে স্পেসিফিক করে দিই, তাহলে দেখো 1 টু 2 দুটো সিস্টেম, দ্যাট ইজ U2 মাইনাস U1, এটা হচ্ছে CV ইনটু T2 মাইনাস T1, দ্যাট ইজ ডেল U সমান CV ইনটু T2 মাইনাস T1। তো এইরকম একটা ইকুয়েশন আমরা এখান থেকে পেতে পারি। একই রকম ভাবে এই ইকুয়েশনটাকে যদি আমরা দুটো টেম্পারেচারের মাঝে রাখি, কিভাবে না T1 টু T2, আমরা বললাম কোন একটা আদর্শ গ্যাস যার টেম্পারেচারটা T1 টু T2, T1 থেকে T2 তে চেঞ্জ করতে গেলে এনথালপির পরিবর্তন কতটুকু হবে। তাহলে সিস্টেমের স্টেট 1 থেকে স্টেট 2 তে যদি আমরা যাই, সেক্ষেত্রে যদি আমি লিখি H2 মাইনাস H1, that means Cp into T2 minus T1, that means del H সমান Cp into T2 minus T1। অর্থাৎ আমরা এক্ষেত্রে স্পেসিফিক টেম্পারেচার পরিবর্তনের ক্ষেত্রে del H এবং del U এর ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে পারি এই ইকুয়েশনগুলোর দ্বারা। তো দিস ইজ মাই ওয়ার্কিং ইকুয়েশন, এগুলো আমার ওয়ার্কিং ইকুয়েশন। কখনো du সমান সিভিডিটি বা ডেল ইউ সমান ডেল ইউ সমান সিভিডিটি সিভি ডেল টি, বা ডেল এইচ সমান সিপি ইন্টু ডেল টি, এটাকে আমরা ইউজ করতে পারি। কখনো স্পেসিফিক্যালি এই ইকুয়েশনটাকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? তো এইগুলোকে মাথার মধ্যে রেখে এখন নেক্সট কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট পার্টটা কমপ্লিট হবে। ওকে, তো এই ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে থার্মোকেমিস্ট্রি শুরু করব।